হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে VD12 নিয়ে। ইয়েস, বিজয় দেবরকোন্ডার 12th ফিল্ম, যেটা ডিরেক্ট করছেন জার্সি সিনেমার ডিরেক্টর গৌতম তিন্নানুরি। এবং এই ছবির টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, একটা টিজারও তারা রিভিল করেছে, যেটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও নয়, সেখানে সিনেমার কিছু ফুটেজ আমরা দেখতে পাচ্ছি এবং সেটা খুবই ইমপ্রেসিভ ছিল। যাই হোক, সেটার মধ্যে আমি আসছি। ছবিটার নাম হচ্ছে কিংডম বলে, তেলেগু এবং তামিল টাইটেলটার নাম হচ্ছে কিংডম এবং হিন্দি টাইটেলটার নাম রাখা হয়েছে সাম্রাজ্য বলে। এবং হিন্দি ভার্সনটাতে ভয়েস ওভার টিজারে দিয়েছে রণবীর কাপুর, তেলেগু ভার্সনটাতে দিয়েছে এনটিআর, জুনিয়র এনটিআর, এবং তামিল ভার্সনটাতে দিয়েছে সুরিয়া। এবার যদি আমি ভয়েস ওভারের কথা বলি, দেখুন আমি তিনজনই খুব ভালো অভিনেতা, এরা তিনজনই খুব ভালো, তিনজনকে আমি প্রচন্ড পছন্দ করি। বাট আমি বলবো তেলেগু ভার্সনের যে ভয়েস ওভারটা সেটা অনেক অনেক বেশি ইম্প্যাক্টফুল। দেখুন, এই ভয়েস ওভার দেওয়া, কোনো ক্যারেক্টারকে বিল্ড আপ করা, এলিভেট করা, এটা সব মানে অ্যাক্টার্সরা পারে না। মানে এটা সবাইকার ব্যাপার না, সবাই ওই ভয়েস অ্যাক্টিংটা করতে পারে না। রণবীর কাপুর কোনো অংশে কম মানে খারাপ অভিনেতা নয়, একেবারেই আমি সেটা বলছি না, বা সুরিয়াকেও ছোট করছি না। কিন্তু এই তিনটের মধ্যে 3 নম্বর পজিশনে থাকবে হচ্ছে তামিলটা, যেটা কোনোই ইম্প্যাক্ট নেই, ওই ভয়েস ওভারটা সবচেয়ে ফ্ল্যাট হয়েছে, ওটা একেবারেই এফেক্টিভলি কাজ করে না। সেকেন্ডে আমি রাখবো হচ্ছে হিন্দিটা, এবং হিন্দিটা রণবীর কাপুরের ভয়েসটার মধ্যে ওই ইন্টেন্সিটি বা ওই পাওয়ারটা পেলাম না। এবং আরো একটা কারণ হচ্ছে যে হিন্দি ভার্সনে একদম পুরো শুদ্ধ একটা পিওর হিন্দি দিয়ে লাইন্স গুলো লেখা হয়েছে, বাট সেই লাইন্স গুলো না তেলেগু লাইন্সের মতো অতটা পাওয়ারফুল নয়। ঠিক আছে, তো সেইটা একটা জিনিস মনে হচ্ছে। আর জুনিয়র এনটিআর একটা বেস্ট হয়েছে, ওটা যেভাবে ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেয়, ওই পুরো জায়গাটার ব্যাপারে কথা বলে, ঠিক আছে, যে এই টেরিটরির মধ্যে একজন নতুন রাজা আসবে, এই যে ব্যাপারটা বলে, সেই জায়গাটা পুরো গমগমে একটা ব্যাপার কিন্তু এনটিআর এর গলার মধ্যে ছিল। তো ভয়েস ওভারের দিক থেকে জুনিয়র এনটিআর এর ভয়েস ওভারটা সবচেয়ে বেস্ট হয়েছে। এবং অনিরুদ্ধের বিজিএম, যেটা কিন্তু খুবই এফেক্টিভলি কাজ করেছে। এবং অনিরুদ্ধ সচরাচর যে মিউজিক দিয়ে থাকে নিজের ছবির মধ্যে, সেটা একটা তার মধ্যে প্যাটার্ন থাকে, যেটা মনে হয় যে হ্যাঁ এটা অনিরুদ্ধের মিউজিক, এটা পরিষ্কার বোঝা যায়। কিন্তু জার্সি ছবির মিউজিকও কিন্তু অনিরুদ্ধ করেছিল এবং সেটাও কিন্তু ডিফারেন্ট ছিল। এবং এই ছবিটার মিউজিকও কিন্তু অনেকটাই আলাদা, অনিরুদ্ধ যা সচরাচর কাজ করে থাকে তার থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট, এবং সেই মিউজিকটা কিন্তু টিজারটাকে অনেকটা এলিভেট করে দিচ্ছে। থার্ড যে জিনিসটা আমার পজিটিভ লেগেছে সেটা হচ্ছে ভিজুয়ালস। এবং গৌতম তিন্নানুরি কিন্তু টিপিক্যাল তেলেগু ফিল্ম মেকাররা যে মশালা ওরিয়েন্টেড জনরার মধ্যে কাজ করে থাকে, গৌতম তিন্নানুরি কিন্তু তার থেকে একটু হাটকে বেরিয়ে কাজ করে। তার ছবির মধ্যে অনেকটা ইমোশন থাকে এবং হিরোইজমটাকে সে না সাবভার্সিভ ভাবে মানে প্রেজেন্ট করে, সেটা কিন্তু অন দ্য ফেস থাকে না। আপনারা মনে করুন জার্সির প্রথম শটটা কি ছিল, যে নানির ইন্ট্রোডাকশন হলো, বা আমরা যদি হিন্দি জার্সিটা ধরি, শাহিদের ইন্ট্রোডাকশন হলো, একটা হিরোইক ভাবে গ্রাউন্ডে ঢুকছে, কাটটু ওটা একটা ছবি হয়ে গেল, এবং আমরা বেরিয়ে দেখছি যে শাহিদ কাপুর আজকে প্রেজেন্ট ডেতে একটা হেরে যাওয়া মানুষ, যে নিজের ছেলেকে কোলে নিয়ে শুয়ে ঘুমোচ্ছে, পাশে মৃণাল ঠাকুর ঘুমোচ্ছে, এই শটটায় চলে গেল। তো জার্সি কিন্তু একটা টিপিক্যাল স্পোর্টস ড্রামা নয়, কিন্তু জার্সি হচ্ছে সেই লোকের গল্প যে চেষ্টা করতে গিয়ে হেরে গেছে, সাকসেসফুল হয়নি, সেরকম একটা লোকের স্পোর্টস ড্রামার গল্প। তো এই একটা ইউনিক ব্যাপার কিন্তু আছে, এবং তার স্টোরি টেলিংটার মধ্যে একটা গ্রাউন্ডেড ব্যাপার থাকে। কিন্তু তেলেগু সিনেমা মানে যে ওভার দ্য টপ একটা নেচার হয়, সেটা কিন্তু থাকে না, এবং সেটা কিন্তু এই টিজারের মধ্যে আপনি ফিল করতে পারবেন। এই ছবিটার মধ্যেও কিন্তু প্রচুর হাই অক্টেন ইমোশন থাকতে চলেছে, সেটা বোঝা যাচ্ছে। একটা গ্রাউন্ডেড অ্যাপ্রোচ আছে এখানে। বিজয় দেবরকোন্ডার এন্ট্রিটার মধ্যে হিরোইজম আছে, কিন্তু সেটা টিপিক্যাল মানে তেলেগু ছবির মতো কিন্তু নয়। এবং তার লুকটা প্রচন্ড ভালো লাগছে, জেলের মধ্যে যে দৃশ্যগুলো সেগুলো ভালো লাগছে, এবং পুরো ওয়ার্ল্ডটা যেটা দেখিয়েছে, মোস্ট প্রবলি দেখুন, যদি একটা হতে পারে যে পুরো ফিকশনাল একটা কোনো তারা জায়গা ক্রিয়েট করছে, যেখানে ট্রাইবাল লোকজন আছে, সেখানে কোনো রিসোর্স আছে, বাইরে থেকে আর্মি যাচ্ছে, এক্সপ্লয়েট করবার চেষ্টা করছে, সেখান থেকে সরকার আর কি রিসোর্স তুলে নেওয়ার চেষ্টা করছে, এবং সেখানে বিজয় দেবরকোন্ডা সেখানকারই নেটিভ একজন লোক যে এদের বিরুদ্ধে লড়বে, সেরকম একটা ব্যাপার আছে। সে হয়তো নিজের ব্যাপারে জানে না, সে হয়তো বাইরে ছিল, এবার ফিরছে এই জায়গাতে, হয়তো প্রথমে সে শত্রুদের হয়েই ফিরছে, তারপরে এসে নিজের মানে নিজের মিশনটার ব্যাপারে বুঝতে পারছে, নিজের লাইফের গোলটা পাচ্ছে, পারপাস খুঁজে পাচ্ছে, এবং তারপরে যারা ওকে পাঠিয়েছিল তারই বিরুদ্ধে লড়ছে। কারণ বিজয় দেবরকোন্ডা দেখবেন প্রথম যে অ্যানাউন্সমেন্ট টিজারটা ছিল, সেখানে পোস্টার টাইপের VD12 নাম দিয়ে, সেটাতে আগে পুলিশ অফিসারের ইউনিফর্মে আমরা দেখতে পেয়েছিলাম, মুখটা তখন রিভিল করেনি। এবার ব্যাপার হচ্ছে তাহলে এখানে তো কোথাও দেখে তো পুলিশ অফিসারের অ্যাঙ্গেলটা লাগছে না, তাকে কিন্তু বারবার ক্রিমিনাল বা জেলের কয়েদি এরকমই দেখানো হচ্ছে, আসামি হিসেবেই প্রেজেন্ট করা হচ্ছে। জেলের মধ্যে সিনগুলো দেখে নিন, বা একটা ইন্টারোগেশন টেবিলের সিন, যেখানে বিজয় দেবরকোন্ডার গলায় আমরা ডায়লগটা শুনতে পাচ্ছি যে সবকিছু জ্বালিয়ে দেবো, ঠিক আছে। তো মাইট বি হয়তো সে আগে এক্স অফিসার ছিল, তারপরে কোনো একটা কারণের জন্য জেলে এসছে, বা তাকে বলেছে যে তুমি যদি এখান থেকে বেরোতে চাও, তোমার চাকরি ফেরত পেতে চাও, তাহলে তোমাকে ওখানে যেতে হবে, মিশনটা মানে অ্যাকমপ্লিশ করতে হবে। সেখানে পৌঁছানোর পরবর্তীতে সে বুঝতে পারছে যে সে ওখান থেকেই বিলং করে, ওখানকার লোকেদের উপর অ্যাকচুয়ালি অত্যাচার হচ্ছে, ওখানকার ট্রাইবাল লোকেদের উপর। একটা পুরো ফিকশনাল ওয়ার্ল্ডও ক্রিয়েট করতে পারে গৌতম তিন্নানুরি। আর সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে শ্রীলঙ্কার ব্যাকড্রপটা দেখাতে পারে, কারণ যা দেখে মনে হচ্ছে, ভিজুয়ালস গুলো দেখে মনে হচ্ছে সেটা কিন্তু শ্রীলঙ্কার যে সিভিল ওয়ার ইত্যাদি হয়েছিল সেটা তো রিয়েলি, তো সেটা কিন্তু উঠে আসতে পারে। বাট শ্রীলঙ্কার সিভিল ওয়ার কিন্তু সচরাচর আমরা তামিল ছবির ক্ষেত্রে দেখে থাকি ব্যাকড্রপ হিসেবে ব্যবহার হতে, বা ফ্যামিলি ম্যানের মতো সিরিজে আমরা ব্যবহার হতে দেখতে পারি, যেটা আগেন একটা তামিল ব্যাকড্রপ
ব্যাকড্রপ ছিল, বাট তেলেগু সিনেমাতে আজ অব্দি কিন্তু আমরা সেইভাবে জিনিসটাকে দেখিনি। এক ছাত্রাবাদীতে হালকা মতো করে ছিল, রাজামৌলি রেখেছিল, বাট বাকি কিন্তু কোনো ছবিতে সেইভাবে এই ব্যাকড্রপটা কিন্তু উঠে আসেনি। তো একটা তেলেগু ছবির মধ্যে এইরকম একটা ব্যাকড্রপ উঠে আসে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এবং ভিজুয়ালস গুলো কিন্তু খুবই এনরিচিং লাগছে, কালার টোনটা পুরো অন্যরকম, মানে টিপিক্যাল মাসালা ছবির মতো কালার টোন করা হয়নি, সেটা খুব ভালো লাগছে। বিজয় দেবরকোন্ডার এই ছবিটা দিয়ে বক্স অফিসে কামব্যাক হয় কিনা, এবং গৌতম তিন্নানুরির হিন্দি জার্সিটা চলেনি, সে কিন্তু প্রচন্ড এফোর্ট দিয়ে সেই ছবিটা বানিয়েছিল, শাহিদের পারফরমেন্স খুব ভালো ছিল। আশা করবো এই ছবিটা দিয়ে তারও একটা বক্স অফিসে সাকসেস হবে, আশা করছি। এবং এই যে প্রডিউসার সিতারা এন্টারটেনমেন্ট, তারাই জার্সির প্রডিউসার ছিল, তো আশা করবো তারা এই ছবিটাকে আরো গ্র্যান্ড স্কেলে বানিয়েছে, এবং সেটা ভিজুয়ালস দেখে বোঝাও যাচ্ছে খুবই এনরিচিং ভিজুয়ালস, যে আমরা আইল্যান্ডের শর্টস ইত্যাদি দেখতে পাচ্ছি বা অ্যাকশনের দৃশ্যগুলো অল্প বিস্তর দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু খুবই ভালো লাগছে। তো ওভারঅল মিলিয়ে টিজারটা আমার কিন্তু খুবই ভালো ওয়ার্ক করেছে আমার জন্য। এবার দেখা যাক এটা ছবিটা প্যান ইন্ডিয়া লেভেলে কিভাবে ওয়ার্ক করে, তারা হিন্দি দেশে কতটা প্রমোট করে কি করে, সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কি মতামত টিজারটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।